চান্দিপুর গ্রামের সকাল সবসময় শান্ত ছিল। শীতের পরের হালকা রোদ মাটির রাস্তায় ছড়িয়ে পড়ত, আর বাতাসে সর্ষে ফুলের হালকা সুগন্ধ ভেসে বেড়াত। সেই রাস্তার ধারেই একটি পুরনো কাঠের ঝুপড়ি ঘর ছিল, যা দেখতে সাধারণ হলেও তার ভেতরে একজন মানুষের পুরো জীবন স্পন্দিত হতো। সেই মানুষটির নাম ছিল অর্জুন মুখার্জি। অর্জুনের বয়স ছিল ২৬ বছর, কিন্তু তার চোখে বয়সের চেয়ে অনেক বেশি ক্লান্তি আর গভীরতা ঝলমল করত। তার হাত সবসময় ইঞ্জিনের তেলে মাখা থাকত, যেন সেই হাতগুলো কখনো পরিষ্কার হওয়াই দেখেনি। সে গ্রামের মেকানিক ছিল, ঠিক যেমনটা তার বাবা ছিলেন। তার ছোট ওয়ার্কশপটি একসময় শব্দে মুখরিত থাকত, কিন্তু এখন সেখানে বেশিরভাগ সময় নিস্তব্ধতা বিরাজ করত। দেয়ালে ঝোলানো পুরনো বোর্ড, যাতে তার বাবার নাম লেখা ছিল, রোদ আর বৃষ্টিতে ফিকে হয়ে গিয়েছিল। অর্জুন কখনো সেটা নামানোর সাহস করেনি। তার কাছে ওই বোর্ডটা শুধু নাম ছিল না, বরং বাবার শেষ স্মৃতি ছিল। অর্জুন পড়াশোনার বেশি সুযোগ পায়নি। স্কুলের বইগুলো অনেক আগেই পিছু ছেড়েছিল, কিন্তু ইঞ্জিনের আওয়াজ তাকে কখনো ছেড়ে যায়নি। তার বাবা বলতেন, মেশিনকে দেখার আগে তাকে শোনো। যদি তুমি মন দিয়ে শোনো, তবে সে নিজেই বলে দেবে তার কি প্রয়োজন। রাতের নিস্তব্ধতায় যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, অর্জুন তার ওয়ার্কশপে একা বসে থাকত। পুরনো নোটবইয়ের পাতা উল্টাত, ইঞ্জিনের আওয়াজ মনে করার চেষ্টা করত, আর আকাশের দিকে তাকিয়ে ভাবত যে তার জীবন কি এখানেই থেমে থাকবে। তার মনে একটা স্বপ্ন ছিল, বড় ইঞ্জিন দেখার, দ্রুত গতির মেশিনগুলোকে স্পর্শ করার। কিন্তু স্বপ্ন দেখা গ্রামের ছেলেদের জন্য পৃথিবীটা সবসময় এত সহজ হয় না। অর্জুন জানত না যে খুব শীঘ্রই একটি আওয়াজ তার পুরো ভাগ্য বদলে দিতে চলেছে। দিনগুলো ধীরে ধীরে কাটছিল, কিন্তু চান্দিপুর গ্রামে অর্জুন মুখার্জির জীবন থমকে গিয়েছিল। প্রতিদিন সকালে সে তার পুরনো ওয়ার্কশপের দরজা খুলত, কাঠের বেঞ্চে বসত, আর মাটির রাস্তার দিকে তাকিয়ে থাকত। কখনো কোনো পুরনো মোটরসাইকেল আসত, কখনো কোনো সাইকেল, কিন্তু বেশিরভাগ সময় শুধু বাতাসের বয়ে যাওয়া আর পাতার খসখস শব্দই তার সঙ্গী হতো। কাজ এত কম ছিল যে অনেক দিন এমনও যেত যখন ১ টাকাও আয় হতো না। গ্রামবাসী অর্জুনকে চিনত, কিন্তু প্রয়োজন পড়লে যখন ইঞ্জিন বন্ধ হয়ে যেত তখনই তাকে ডাকা হতো, আর যখন ইঞ্জিন চলতে শুরু করত তখন সে আবার অদৃশ্য হয়ে যেত। সন্ধ্যা নামলেই গ্রামের অলিগলি নির্জন হয়ে যেত। ঘরগুলো থেকে উনুনের ঘ্রাণ ভেসে আসত, বাচ্চাদের হাসি শোনা যেত, আর অর্জুন একা তার ওয়ার্কশপে বসে থাকত। তেল মাখা হাত কাপড়ে মুছতে মুছতে তার নজর প্রায় দেয়ালে ঝোলানো সেই সরঞ্জামগুলোর ওপর গিয়ে পড়ত, যা একসময় তার বাবার হাতে থাকত। বাবার কণ্ঠস্বর যেন এখনও তার ভেতরে প্রতিধ্বনিত হতো, মেশিনকে দেখার আগে তাকে শুনতে শেখো, নীরবতাও কথা বলে। কিন্তু এখন অর্জুনের নিজের নীরবতা তার কাছে ভারী মনে হতে শুরু করেছিল। টাকা ফুরিয়ে আসছিল, ধার বাড়ছিল, আর অনেক রাত এমনও গিয়েছিল যখন সে আধপেটা খেয়ে নিজেকে বুঝিয়েছিল যে আগামীকাল পরিস্থিতি ভালো হবে। এক রাতে প্রবল হাওয়া বইছিল, টিনের চালে হালকা শব্দ হচ্ছিল। অর্জুন বেঞ্চে বসে তার বাবার পুরনো নোটবুকটি উল্টে দেখছিল। পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, ধারগুলো মুড়ে গিয়েছিল, কিন্তু সেগুলোতে আঁকা ইঞ্জিনের নকশা আর ছোট ছোট বাক্যগুলো এখনও পরিষ্কার ছিল। মেশিনকে বোঝার জন্য চোখ নয়, হৃদয় লাগে। সেই বাক্যের ওপর তার আঙুলগুলো থেমে গেল, আর চোখ ভিজে এলো। সেই মুহূর্তে অর্জুন সিদ্ধান্ত নিয়ে নিল, যদি সে এখানেই থেমে থাকে তবে ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। তার প্রতিভা, তার বোধ, সবকিছু এই গ্রামের মাটিতে মিশে যাবে। এগিয়ে যাওয়ার জন্য তাকে ভয়ের গণ্ডি বেরিয়ে বাইরে যেতে হবে, দাম যতই দিতে হোক না কেন। পরদিন সকালে সে সেই কাজটি করল যা ভাবলে তার বুক কেঁপে উঠত। সে তার বাবার পুরনো মোটরসাইকেলটি বাইরে বের করল, সেই বাইকটি যা ছিল তার শৈশবের স্মৃতি আর বাবার শেষ চিহ্ন। গ্রামের কিছু লোক দাঁড়িয়ে দেখল, কেউ প্রশ্ন করল না, কিন্তু সবাই বুঝে গেল। বাইকটি খুব সস্তায় বিক্রি হয়ে গেল। অর্জুন টাকাগুলো গুনল না, সেগুলো পকেটে রেখে বাড়ি ফিরে এলো। বিকেল নাগাদ সে কাপড়ের একটি ছোট ব্যাগ গুছিয়ে নিল, ২ জোড়া কাপড়, কিছু সরঞ্জাম আর বাবার সেই নোটবুক। যখন সে গ্রামের সীমানায় পৌঁছাল, এক মুহূর্তের জন্য থামল। সেই মাটির রাস্তা, পুরনো ওয়ার্কশপ আর বছরের পর বছর জমে থাকা স্মৃতি। তার মন ভারাক্রান্ত ছিল, কিন্তু পদক্ষেপ থামল না। সবজি ভর্তি ট্রাকের পেছনে বসে যখন সে শহরের দিকে এগিয়ে চলল, তখন প্রতিটি মোড়ে তার মনে একটাই প্রশ্ন ছিল, শহর কি তাকে আপন করে নেবে, নাকি সেখানেও সে শুধু একজন অশিক্ষিত গেঁয়ো ছিলেই হয়ে থাকবে। সে উত্তর জানত না, কিন্তু এটুকু জানত যে এখন আর পেছনে ফেরার পথ নেই। সামনে ওই শহরেই এমন এক পৃথিবী তার অপেক্ষা করছিল, যেখানে প্রথমে তার যোগ্যতাকে নিয়ে উপহাস করা হবে এবং পরে সেই যোগ্যতাই সবাইকে স্তব্ধ করে দেবে।
চেন্নাই শহর অর্জুন মুখার্জিকে কোনো আপনজন সুলভ হাসিতে স্বাগত জানাল না। সবজি বোঝাই ট্রাক তাকে রাস্তার ধারে নামিয়ে দিতেই প্রখর রোদ, গাড়ির শব্দ আর পেট্রোল ও গরম পিচের মিশেল গন্ধে তাকে ঘিরে ধরল। চান্দিপুরের শান্ত সকালগুলো হঠাৎ অনেক দূরের মনে হতে লাগল। অর্জুন কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল, হাতে ছোট কাপড়ের ব্যাগ আর চোখে এক অজানা শহরের ব্যস্ততা। এখানে সবকিছু দ্রুত ছিল। মানুষ দ্রুত চলত, দ্রুত কথা বলত, আর হয়তো ততটাই দ্রুত কাউকে বিচার করে বাতিল করে দিত। সে একের পর এক গ্যারেজের দরজায় কড়া নাড়ল। কোথাও চকচকে মেশিন ছিল, কোথাও নতুন সরঞ্জাম, কোথাও পরিষ্কার ইউনিফর্ম পরা মেকানিক। প্রতি জায়গায় তাকে একটাই প্রশ্ন করা হলো, পড়াশোনা কতদূর? যখন সে সত্যিটা জানালো তখন সব জায়গার উত্তরও একই রকম ছিল। এখানে সার্টিফিকেট চাই, অভিজ্ঞতা কাগজে থাকতে হবে। কেউ তার হাতের দিকে তাকিয়ে দেখল না, কেউ তার কাজ পরীক্ষা করার চেষ্টা করল না। সে প্রতিবার নিঃশব্দে বাইরে বেরিয়ে আসলো। কোনো তর্ক নেই, কোনো অভিযোগ নেই, যেন সে আগে থেকেই জানত ফলাফল কি হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। রোদ তখন মাথার ওপরে, আর অর্জুনের চলার গতি ধীর হয়ে গিয়েছিল। পকেটে রাখা টাকাগুলো তার কাছে ভারী মনে হতে লাগল, যেন প্রতি পদক্ষেপের সাথে সাথে সেগুলোর ওজন বাড়ছে। সে ফুটপাতে বসে পড়ল। জলের শেষ বোতল থেকে দুচুমুক জল খেয়ে চোখ বন্ধ করল। শহরে খিদে আর একাকিত্ব গ্রামের চেয়ে অনেক বেশি কঠিন হয়, সেটা সে সেই মুহূর্তেই বুঝে গেল। তার ভেতরে বাবার কণ্ঠস্বর আবার প্রতিধ্বনিত হতে লাগল, পৃথিবী তোমাকে বুঝবে না, কিন্তু যদি তুমি নিজের উপর ভরসা রাখো তবে মেশিন কখনো তোমাকে ধোঁকা দেবে না। সে চোখ খুলল, এবং ঠিক তখনই তার কানে এমন একটি শব্দ এলো যা বাকি সব শব্দ থেকে আলাদা ছিল, গম্ভীর, পরিষ্কার এবং অত্যন্ত শক্তিশালী। এটি কোনো সাধারণ রাস্তার মোটরসাইকেলের শব্দ ছিল না, এটি ছিল রেসিং ইঞ্জিনের গর্জন। অর্জুনের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল। সে উঠে দাঁড়াল এবং কিছু না ভেবেই সেই শব্দের দিকে হাঁটতে শুরু করল। উঁচু দেওয়াল আর লোহার গেটের আড়াল থেকে সেই শব্দ আসছিল। বাইরে একটি বোর্ড লাগানো ছিল, যাতে লেখা ছিল প্রবেশ নিষেধ। কিন্তু অর্জুন সেখানে থামতে পারল না। সে গেটের কাছে গিয়ে উঁকি দিল। ভেতরে খোলা ট্র্যাকে রঙিন স্যুট পরে মোটরসাইকেলগুলো বিজলির মতো দৌড়াচ্ছিল। এত পরিষ্কার আওয়াজ, এত নিখুঁত গতি, এত বড় বড় ইঞ্জিন। অর্জুন জীবনে প্রথমবার এত কাছ থেকে রেসিং মেশিনগুলো দেখল। তার কাছে এটা শুধু খেলা ছিল না, এটা ছিল ভাষা, ইঞ্জিনের ভাষা। সে মনোযোগ দিয়ে শুনতে লাগল। একটি আওয়াজ খুব তীক্ষ্ণ ছিল, অন্যটি কিছুটা ভারী, আর তারপরে এমন একটি আওয়াজ ছিল যাতে সামান্য কিছু ভুল ছিল। এতটাই সামান্য যে হয়তো অন্য কেউ তা ধরতেই পারবে না, কিন্তু অর্জুনের কাছে তা পরিষ্কার ছিল, যেন ইঞ্জিনটি ঠিক মতো শ্বাস নিতে পারছে না। তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল যে এই মেশিনটি ওপর খুব দ্রুত, কিন্তু বাঁকে গিয়ে দুর্বল হয়ে যাবে। সেই মুহূর্তেই তার উপলব্ধি হল সে কোথায় দাঁড়িয়ে আছে। একজন অশিক্ষিত গ্রামের ছেলে একটি জাতীয় রেস ট্র্যাকে দাঁড়িয়ে বিশ্বের দ্রুততম মেশিনগুলোর আওয়াজ শুনছে। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। হয়তো শহর তাকে এখনও আপন করেনি, কিন্তু কোথাও না কোথাও এই শহরের হৃদয়ে তার প্রতিভা প্রথমবারের মতো শ্বাস নিচ্ছিল। আর অর্জুন জানত না যে এই গেটের ওপাশেই তার ভাগ্য খুব শীঘ্রই তার মুখোমুখি হতে চলেছে। গেটের বাইরে দাঁড়িয়ে অর্জুন টেরই পেল না সময় কত দ্রুত কেটে গেল। ট্র্যাকে ছুটতে থাকা মোটরসাইকেলের শব্দগুলো তার কাছে কোনো গোলমাল মনে হচ্ছিল না, বরং এটি ছিল এমন একটি ভাষা যা সে বছরের পর বছর ধরে বুঝে এসেছে। প্রতিটি ল্যাপ, প্রতিটি গতি, প্রতিটি ব্রেক তার কানে আলাদা আলাদা গল্প বলছিল। তখনই হঠাৎ একটি আওয়াজ এমনভাবে ভেসে এলো যা বাকি সব কিছুর চেয়ে আলাদা ছিল। সেই আওয়াজটি যা সে আগেও অনুভব করেছিল, এখন তা আরও ভারসাম্যহীন হয়ে পড়েছে। পরের মুহূর্তেই ট্র্যাকে হইচই শুরু হলো। একটি বাইক বাঁকে টাল খেল, পেছনের চাকা পিছলে গেল, আর রাইডার কোনোভাবে নিজেকে সামলালেন। বাঁশি বাজল এবং প্র্যাকটিস থামিয়ে দেওয়া হলো। অর্জুনের হৃৎপিণ্ড দ্রুত ধকধক করতে লাগল। সে নিশ্চিত ছিল যে এটাই সেই মেশিন যার আওয়াজ তাকে বারবার বিচলিত করছিল। ট্র্যাকে ক্রু মেম্বাররা দৌড়ে এলেন এবং সেই উত্তেজনার মুহূর্তেই অর্জুনের মুখ থেকে কথাগুলো বেরিয়ে গেল। সে শুধু বলল যে বাইকটি বাঁকে দুর্বল হয়ে যাচ্ছে এবং ভারসাম্য ঠিক নেই। তার কণ্ঠস্বর গোলমালের মাঝেও পরিষ্কার শোনা গেল, আর কিছু লোক অবাক হয়ে তার দিকে তাকাল। তখনই সে তাকে প্রথমবার সামনে থেকে দেখল। নীল রঙের হেলমেট খুলছিল এক তরুণী, যার চোখে মুখে ভয় নয় বরং বিরক্তি আর আত্মবিশ্বাস স্পষ্ট ফুটে উঠছিল।
রেসিং স্যুটে তার শরীর দৃঢ় এবং ভারসাম্যপূর্ণ লাগছিল। সে সরাসরি অর্জুনের দিকে এগিয়ে এলো এবং কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করল সে কে আর এখানে কি করছে। অর্জুন এক মুহূর্তের জন্য চুপ থাকল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি যে কোনো সাধারণ রাইডার নয়, সেটা তার হাঁটা চলা আর চাহনি থেকেই স্পষ্ট ছিল। সে শান্তভাবে বলল যে সে শুধু শুনছিল আর ইঞ্জিনের আওয়াজে কিছু একটা ঠিক মনে হয়নি। মেয়েটির ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল, যে হাসিতে বিশ্বাস কম আর উপহাস বেশি ছিল। সে বলল যে এই মেশিন কম্পিউটার আর সেন্সর দিয়ে চলে, বাইরে দাঁড়িয়ে থাকা কারো শোনার অভ্যাসে নয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোকও হেসে উঠল। অর্জুন গলা চড়াল না বা তর্কও করল না। সে শুধু বলল যে মেশিন যতই আধুনিক হোক না কেন, যদি তার ভারসাম্য বিঘ্নিত হয় তবে সবার আগে তার আওয়াজই বদলে যায়। মেয়েটি তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। তার সাধারণ পোশাক, তেল মাখা হাত আর শান্ত চোখ। তার চোখে স্পষ্ট বিরক্তি ছিল। সে তার ক্রু মেম্বারদের দিকে তাকিয়ে আবার অর্জুনকে জানতে চাইল যে যদি সে এতটাই জানে তবে সমস্যাটা ঠিক কোথায়। অর্জুন বিনা দ্বিধায় বলল যে বাইকটি সোজা রাস্তায় তো দ্রুত চলছে, কিন্তু বাঁকে তার দম ফুরিয়ে যাচ্ছে, যেন সে পুরোপুরি শ্বাস নিতে পারছে না। কিছুক্ষণের জন্য সেখানে নিস্তব্ধতা নেমে এলো। মেয়েটি দীর্ঘশ্বাস নিল। তার রাগ এখন সরাসরি অপমানে পরিণত হচ্ছিল। ঠান্ডা গলায় সে বলল, যদি বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষ পরামর্শ দিতে থাকে তবে রেসিং করা সম্ভব হবে না। তারপর সে সেই কথাটিই বলল যা ভবিষ্যতে সবকিছু বদলে দিতে চলেছিল। যদি তোমার সত্যিই মনে হয় যে তুমি জানো, তবে এটা ঠিক করে দেখাও। অর্জুন প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকাল। সেই মুহূর্তে সে জানত না যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি দেশের অন্যতম বিখ্যাত মহিলা রেসার, আর মেয়েটিও জানত না যে সামনে দাঁড়িয়ে থাকা এই গ্রামের ছেলেটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। ট্র্যাকে দাঁড়িয়ে থাকা সেই বাইকটি এখন নিস্তব্ধ ছিল, কিন্তু বাতাসে কিছু একটা বদলে গিয়েছিল, আর কাহিনী এখন তার পরবর্তী মোড়ের দিকে এগিয়ে চলেছিল। মেয়েটির কথাগুলো যেন বাতাসে থমকে গেল। যদি তোমার মনে হয় যে তুমি জানো, তবে এটা ঠিক করে দেখাও। পিট এরিয়ার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল। কারো মুখে হালকা হাসি ছিল, কারো চোখে স্পষ্ট সন্দেহ। এই সব তাদের কাছে একটা তামাশার চেয়ে কম কিছু ছিল না, কিন্তু অর্জুনের কাছে এটা মজা ছিল না। সে সেই মুহূর্তেই বুঝতে পারল যে এটা শুধু একটা মেশিনের বিষয় নয়, বরং তার পুরো অস্তিত্বের পরীক্ষা। সে কোনো তাড়াহুড়ো না করে সামনে এগিয়ে গেল। তার পদক্ষেপগুলো শান্ত ছিল, কিন্তু ভেতরে একটা অদ্ভুত টানটান উত্তেজনা কাজ করছিল। নীল রঙের রেস বাইকটি পিটের আলোয় দাঁড়িয়েছিল, চকচকে এবং স্তব্ধ। অর্জুন কাছে গিয়ে ধীরে তার ওপর হাত রাখল। ধাতুর শীতলতা তার হাতে মিশে গেল। সেই একটি স্পর্শেই সে সেই অনুভূতি পেল যা সে ছোটবেলা থেকে অনুভব করে আসছিল। এই মেশিনটি ক্লান্ত ছিল। একে দ্রুত চালানো হয়েছিল, কিন্তু একে না বুঝেই। আশেপাশে দাঁড়িয়ে থাকা ক্রু মেম্বারদের নজর তার ওপর আটকে ছিল। কেউ ফিসফিস করে বলল যে এটা রেস বাইক, গ্রামের রাস্তার মোটরসাইকেল নয়। কেউ বা হাসি চেপে রাখল। মেয়েটি কিছু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে এখনও সন্দেহ ছিল, কিন্তু ভেতরে কোথাও এক অস্থির কৌতূহল দানা বাঁধছিল। অর্জুন তখনই সরঞ্জাম হাতে তুলে নিল না। সে আগে চোখ বন্ধ করে ইঞ্জিনের কাছে ঝুঁকে দাঁড়াল। পিটের তীব্র আলো, চারপাশের আওয়াজ আর মানুষের ফিসফিসানি ধীরে ধীরে তার কাছে ফিকে হয়ে গেল। সে মেশিনের নীরবতা শুনল, যেমন কোনো ডাক্তার নাড়ি পরীক্ষা করেন। তারপর সে ধীরে ধীরে কিছু অংশ স্পর্শ করল, কোথাও ঢিলে দিল, কোথাও টাইট করল। এটা কোনো জাদু ছিল না, শুধু অভ্যাস ছিল, বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল। সময় ধীরে ধীরে কাটছিল। কেউ ঘড়ি দেখল, কেউ দীর্ঘশ্বাস ফেলল। পিটের বাতাসে অপেক্ষা মিশে যাচ্ছিল। মেয়েটির ধৈর্য কমতে শুরু করেছিল। সে তীক্ষ্ণ গলায় জানতে চাইল, শুধু কি এটুকুই করা হচ্ছে? অর্জুন মাথা না তুলে শান্ত গলায় বলল, মেশিনকে জোর করে নয়, তাল দিয়ে চালাতে হয়। যদি সে সঠিক শ্বাস পায় তবে সে নিজেই দৌড়াবে। তার কণ্ঠে কোনো চ্যালেঞ্জ ছিল না, ভয়ও ছিল না, ছিল শুধু ভরসা। কিছুক্ষণ পর সে হাত সরিয়ে নিল। ঘামে ভেজা কপাল হালকা করে মুছে বলল যে এবার চেষ্টা করা যেতে পারে। পিট এরিয়ায় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। মেয়েটি হেলমেট তুলল, কিন্তু পরার আগে এক মুহূর্তের জন্য থামল। প্রথমবারের মতো সে ভয় নয়, বরং এক অনিশ্চয়তা অনুভব করছিল। সে বাইকে বসার সময় অর্জুনের দিকে তাকাল, যেন শেষবার যাচাই করে নিচ্ছে যে এই লোকটা সত্যিই বলছে কিনা। ইঞ্জিন স্টার্ট হলো, আর সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল।
আওয়াজ আগের চেয়ে অনেক বেশি গভীর আর স্থির ছিল, যেন কেউ তার শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি দিয়েছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল। কারো মুখ থেকে বেরিয়ে এলো যে আওয়াজটা তো একদম আলাদা। মেয়েটি হালকা অ্যাক্সেলারেটর দিল। বাইকটি কোনো হেঁচকি ছাড়াই সাড়া দিল। সে ট্র্যাকের দিকে এগিয়ে গেল। প্রথম মোড় এলো এবং এবার বাইকটি টাল খেল না। দ্বিতীয় মোড়টিও সহজভাবে পার হয়ে গেল। প্রতিটা ল্যাপের সাথে তার চোখের বিস্ময় আর একাগ্রতা বাড়তে থাকল। যখন সে ফিরে এসে পিঠে থামল এবং হেলমেট খুলল, তখন তার নজর সরাসরি অর্জুনের ওপর গিয়ে স্থির হল। সেই চাহনিতে এখন আর রাগ ছিল না, উপহাসও ছিল না। সেখানে ছিল এক রাস প্রশ্ন আর গভীরে কোথাও এক নতুন আশা। অর্জুন কিছু বলল না, সে শুধু দাঁড়িয়ে থাকল, তেল মাখা হাত আর শান্ত মুখে। পিঠে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ বুঝতে পেরেছিল যে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা ছিল একটা শুরু, আর এই কাহিনী এখন আর পেছনে ফিরে তাকানোর নয়। ট্র্যাক থেকে ফিরে যখন বাইকটি পিঠে থামল, তখন সেখানে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। এটি সেই নিস্তব্ধতা ছিল না যাতে উপহাস বা অবিশ্বাস থাকে, বরং এটি ছিল সেই স্থবিরতা যাতে মানুষ যা দেখল এবং শুনল তা বোঝার চেষ্টা করে। মেয়েটি হেলমেট খুলে বাইকের দিকে তাকাল, যেন প্রথমবারের মতো সেটিকে অনুভব করছে। তারপর তার নজর অর্জুনের ওপর স্থির হল। এখন সেই চাহনিতে কোনো চ্যালেঞ্জ বা বিদ্রুপ ছিল না, বরং এক ধরনের স্থিরতা ছিল, যেন সে কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। ক্রু মেম্বাররা মেশিনের চারপাশে জড়ো হলেন। কেউ ইঞ্জিনের তাপমাত্রা দেখল, কেউ টায়ারে হাত রাখল, কেউ স্ক্রিনে ডেটাগুলো নতুন করে পরীক্ষা করল। সবকিছুই স্বাভাবিক ছিল, বরং কিছু দিক দিয়ে আগের চেয়ে ভালো। ইঞ্জিন এখন অনেক বেশি শান্ত মনে হচ্ছিল। বাকে কোনো ঝটকা ছিল না এবং বাইকের ভারসাম্য আগের চেয়ে অনেক বেশি সহজ মনে হচ্ছিল। নিচু স্বরে কথা হচ্ছিল, কিন্তু তার প্রভাব ছিল স্পষ্ট। অর্জুন একপাশে দাঁড়িয়ে রইল। সে না নিজের দিকে কারো নজর আকর্ষণ করার চেষ্টা করল, না পিছিয়ে গিয়ে নিজেকে লুকালো। যেন তার কাজ সঠিক জায়গায় শেষ হয়ে গিয়েছিল এবং এখন আর কোনো শব্দের প্রয়োজন নেই। মেয়েটি জলের বোতল তুলে নিল। এক চুমুক খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে অর্জুনের দিকে এগিয়ে এলো। তার পদক্ষেপগুলো এখন আগের মতো দ্রুত আর কঠোর ছিল না। সে তাকে জিজ্ঞেস করল যে সে কি বাইকটি আর একবার ট্র্যাকে নিয়ে যেতে পারে। এবার তার কণ্ঠে কোনো আদেশ ছিল না, বরং এক ধরনের অনুমতি আর বিশ্বাসের প্রতিফলন ছিল। অর্জুন মাথা নাড়ল এবং শুধু এটুকুই বলল যে এখন মেশিনকে জোর করে নয়, বরং বুদ্ধিমত্তা দিয়ে চালানোর প্রয়োজন। মেয়েটি কিছু না বলে হেলমেট পরে নিল। দ্বিতীয় রানে সবকিছু একটু আলাদা ছিল। বাইকটি এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ আর রাইডার অনেক বেশি স্বচ্ছন্দ। প্রতিটি মোড়ে গতি বজায় থাকল। কোথাও সেই অস্থিরতা দেখা গেল না যা আগের ল্যাবগুলো যে ফুটে উঠছিল। পিঠে দাঁড়িয়ে থাকা লোকজন এখন কথা না বলে দেখছিল। স্ক্রিনে ল্যাব টাইম একটু একটু করে উন্নত হচ্ছিল। এটি কোনো বিশাল পরিবর্তন ছিল না, কিন্তু এতটাই স্পষ্ট ছিল যে অগ্রাহ্য করা সম্ভব নয়। যখন বাইকটি আবার পিঠে থামল এবং মেয়েটি হেলমেট খুলল, তখন তার মুখে এক চিলতে হাসি ছিল। এটি জয়ের হাসি ছিল না, বরং সেই বিশ্বাসের ছিল যা ধীরে ধীরে জন্ম নেয়। সে বলল যে বাইকটি এখন তার কথা শুনছে। এই কথাটি সে তার ক্রুদের উদ্দেশ্যে বলেনি, বরং অর্জুনের দিকে তাকিয়ে বলল। অর্জুন প্রথমবার হালকা হাসল এবং শান্ত গলায় বলল, মেশিন তখনই শোনে যখন তাকে মন দিয়ে শোনা হয়। মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিজ্ঞেস করল যে সে এইসব কিভাবে শিখল। অর্জুন কাঁধ ঝাঁকিয়ে বলল, এটা কোনো বিশেষ প্রতিভা নয়, শুধু মনোযোগ আর ধৈর্য, যা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। পিঠের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যাদের চোখে আগে সন্দেহ ছিল, তাদের চোখে এখন অনেক প্রশ্ন। যারা হাসাহাসি করছিল, তারা এখন স্তব্ধ। কিছু মানুষ বাইকটিকে আবার খুঁটিয়ে দেখতে লাগল, কেউ অর্জুনের দিকে বারবার তাকাচ্ছিল। মেয়েটি এইসব দেখল এবং হাত তুলে ইশারা করল যে আজকের জন্য এইটুকুই যথেষ্ট। সে পরিষ্কার ভাষায় জানিয়ে দিল যে তার টিম যা খুশি ভাবুক, কিন্তু সে চায় অর্জুন যেন কাল আবার আসে। এটি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল না বা কোনো প্রতিশ্রুতিও ছিল না, বরং এটি ছিল তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অর্জুন মাথা নত করে সম্মতি জানাল এবং পিঠ থেকে বাইরের দিকে হাঁটতে শুরু করল। সে জানত না সামনে কি হবে, কিন্তু এইটুকু জানত যে আজ প্রথমবারের মতো কেউ তার যোগ্যতাকে নিঃশর্তভাবে দেখেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, ট্র্যাকের ওপরের আকাশ হালকা কমলা হয়ে গিয়েছিল। অর্জুন একবার পেছনে ফিরে সেই জায়গাটি দেখল। আজও সে বাইরেই ছিল, কিন্তু এখন তার আর মনে হচ্ছিল না যে সে এই জগতের অংশ নয়। কোথাও খুব ধীরে, খুব নিঃশব্দে বিশ্বাসের প্রথম স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল। পরদিন সকালে ট্র্যাকের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল।
এটি এখন আর কোনো সাধারণ অনুশীলনের দিন ছিল না, বরং আসন্ন রেসের আগের শেষ প্রস্তুতি ছিল। পিট এরিয়ায় ব্যস্ততা অনেক বেশি ছিল, শব্দগুলো ছিল তীব্র, আর প্রতিটি মুখে এক ধরনের টান টান উত্তেজনা স্পষ্ট ফুটে উঠছিল। অর্জুন যখন সেখানে পৌঁছাল তখন সে অনুভব করল আজকের চাহনিগুলো গতকালের মতো নয়। গতকাল যেখানে কৌতূহল ছিল, আজ সেখানে প্রত্যাশা আর প্রশ্ন দুটোই ছিল। সে এক কোণায় দাঁড়িয়ে সব দেখতে লাগল। কোনো তাড়াহুড়ো না করে সে জানত যে এখানে প্রতিটি ছোট সিদ্ধান্ত বড় মূল্য দাবি করতে পারে। মেয়েটি আগেই ট্র্যাকে উপস্থিত ছিল। সে অর্জুনের দিকে তাকালো আর হালকা মাথা নাড়াল, যেন বুঝিয়ে দিতে চাইল যে সে জানে অর্জুন সেখানে আছে। তার মুখে সেই শান্ত একাগ্রতা ছিল যা কোনো বড় চ্যালেঞ্জের ঠিক আগেই দেখা যায়। ক্রু মেম্বাররা ডেটা দেখছিলেন, সেটআপ নিয়ে বিতর্ক চলছিল, আর সময় দ্রুত ফুরিয়ে আসছিল। আজ শুধু প্র্যাকটিস ছিল না, বরং টাইম ট্রায়ালও ছিল, যা ঠিক করবে রেসের শুরুর পজিশন কী হবে। বাইকটি স্টার্ট হওয়া মাত্রই অর্জুনের পুরো মনোযোগ আবার সেই আওয়াজে নিবদ্ধ হল। প্রথম ল্যাপেই সে অনুভব করল যে প্রত্যাশার চাপ মেশিনের স্বভাবকে বদলে দিয়েছে। বাইক একই ছিল, সেটআপও একই ছিল, কিন্তু এখন তার ওপর প্রত্যাশার বোঝা চেপেছিল। টাইম ট্রায়াল শুরু হলো। প্রথম ল্যাপে সময় ঠিকঠাক ছিল, দ্বিতীয় ল্যাপে কিছুটা ভালো হলো, কিন্তু তৃতীয় ল্যাপে একটি সূক্ষ্ম ইঙ্গিত পাওয়া গেল। বড় কোনো সমস্যা নয়, শুধু সেই অতি সূক্ষ্ম ভারসাম্যহীনতা যা কেবল গভীর মনোযোগ দেওয়া কানই ধরতে পারে। পিঠে বসে থাকা লোকজন স্ক্রিন দেখছিলেন। কেউ কেউ বলছিলেন যে সব কিছু ঠিক আছে, শুধু আরও জোর লাগাতে হবে। কিন্তু অর্জুনের মুখে চিন্তার হালকা রেখা ফুটে উঠল। টাইম ট্রায়াল শেষ হল। ফলাফল হতাশাজনক না হলেও সন্তোষজনক ছিল না। শুরুর পজিশনটি ছিল মাঝের দিকে। পিট এরিয়ায় এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল। কিছু ক্রু মেম্বার তখনই বড় ধরনের পরিবর্তনের কথা বলতে শুরু করলেন। কেউ বেশি আক্রমণাত্মক সেটআপের পরামর্শ দিলেন, আবার কেউ ঝুঁকি নেওয়ার কথা বললেন। মেয়েটি সব শুনছিল, কিন্তু তার নজর অর্জুনের উপর স্থির ছিল। সে বাকিদের এক মুহূর্ত থামার ইশারা করল এবং অর্জুনকে জিজ্ঞেস করল তার কি মনে হয়। এই প্রথম সে সবার সামনে তার মতামত চাইল। পিটে পিন পতন নীরবতা নেমে এলো। অর্জুন কয়েক সেকেন্ড সময় নিল এবং শান্ত গলায় বলল যে মেশিন ঠিক আছে, কিন্তু নিজের সীমার খুব কাছাকাছি পৌঁছেছে। যদি বেশি চাপ দেওয়া হয় তবে সে সাথ দেবে না। ভালো হবে যদি ছোটোখাটো ভারসাম্যের ওপর কাজ করা হয়, পুরো দিক পরিবর্তন না করে। তার গলার স্বর উঁচুতে ছিল না, কিন্তু তাতে অভিজ্ঞতার দৃঢ়তা ছিল। একজন সিনিয়র ক্রু মেম্বার আপত্তি জানিয়ে বললেন যে রেসিংয়ে ঝুঁকি নিতেই হয়। অর্জুন তর্ক করল না, সে শুধু বলল যে ঝুঁকি আর খামখেয়ালিপনার মাঝে তফাৎ আছে। মেয়েটি কিছুক্ষণ ভাবল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তারপর সে স্পষ্ট ভাষায় বলল যে সে অর্জুনের কথাই মানবে। কারো কারো মুখ শক্ত হয়ে গেল, কেউ কেউ চুপচাপ মাথা নাড়লেন। সন্ধে হতে হতে বাইকে ছোট কিছু পরিবর্তন করা হলো। বড় কিছু নয়, শুধু সেই সূক্ষ্ম ভারসাম্য যা অর্জুন অনুভব করছিল। শেষ রানে বাইকটি অনেক বেশি স্থির ছিল। ল্যাপ টাইমে বড় কোনো লাফ না এলেও আত্মবিশ্বাস ফিরে আসলো। ট্রাকে সূর্য ডিপছিল আর আকাশ হালকা কমলা রঙের হয়ে গিয়েছিল। রেস এখন মাত্র এক রাত দূরে ছিল। মেয়েটি হেলমেট খুলতে খুলতে দীর্ঘশ্বাস নিল এবং অর্জুনের দিকে তাকাল। সে বলল যে আগামীকালের রেস তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে চায় অর্জুন যেন পিঠে উপস্থিত থাকে। এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না, কিন্তু এর মানে ছিল পরিষ্কার। অর্জুন মাথা নিচু করল। তার ভেতরে হালকা ভয়ও ছিল, আবার এক অদ্ভুত শান্তিও ছিল। সে জানত যে এখন বাজি অনেক বড়। আজ বিশ্বাসের পরীক্ষা ছিল, কাল তার চেয়েও বড় পরীক্ষা হতে চলেছে। রেসের দিন সকালে ট্র্যাকের ওপর আকাশ পরিষ্কার ছিল, কিন্তু পিট এরিয়ায় বাতাস যেন ভারী হয়ে গিয়েছিল। দর্শকদের চিৎকার দূর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। পতাকা উড়ছিল আর ইঞ্জিনের গর্জন ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। অর্জুন পিটের এক কোণায় দাঁড়িয়েছিল। তার হাত দুটো শান্ত ছিল, কিন্তু হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত ছিল। আজ কোনো অনুশীলন ছিল না, পুনরায় সুযোগ পাওয়ার কোনো পথও ছিল না। যা হওয়ার এই রেসেই হওয়ার ছিল। আজ প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভুল, সবকিছু খোলা ট্র্যাকে সবার সামনে আসতে চলেছে। মেয়েটি রেসিং স্যুটে বাইকের কাছে দাঁড়িয়েছিল। তার মুখমণ্ডল ছিল শান্ত, কিন্তু চোখে সেই তীক্ষ্ণতা ছিল যা কেবল প্রতিযোগিতার দিনেই দেখা যায়। সে অর্জুনের দিকে তাকাল। কেউ কোনো কথা বলল না, শব্দের প্রয়োজন ছিল না। গতরাতে যা ঠিক হয়েছিল সেটাই ছিল আজকের ভিত্তি। লোভ ছাড়া সূক্ষ্ম ভারসাম্য, মেশিনের ওপর বিশ্বাস আর নিজের ওপর নিয়ন্ত্রণ। গ্রিডে বাইকগুলো সারিবদ্ধ হল। সিগন্যাল লাইট জ্বলে উঠল। দর্শকদের কোলাহল এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। তারপর লাইট নিভে গেল আর রেস শুরু হল। বাইকটি কোনোরকম ঝটকা ছাড়াই সামনের দিকে এগিয়ে গেল। প্রথম বাঁকটি এলো। ট্র্যাক খুব সংকীর্ণ ছিল,
চারদিকে বাইক আর সব দিকেই ঝুঁকি ছিল। মেয়েটি ধৈর্য ধরল, সে জায়গা করে নিল, কিন্তু কোনো জোর জবরদস্তি করল না। অর্জুন পিঠে দাঁড়িয়ে প্রতিটি ল্যাব দেখছিল, প্রতিটি শব্দ শুনছিল। মেশিন স্থির ছিল, সেই ভারসাম্য যার উপর সে জোর দিয়েছিল তা এখন কাজ করছিল। দ্বিতীয় আর তৃতীয় ল্যাপে গতি বাড়ল। কিছু রাইডার সামনে বেরিয়ে গেলেন, কেউ পেছনে পড়ে থাকলেন। মেয়েটির অবস্থান তখনও মাঝখানে ছিল, সপ্তম বা অষ্টম স্থানের আশেপাশে। পিঠে কিছু মানুষ অস্থির হতে শুরু করলেন। কেউ কেউ বললেন যে এবার আরও জোর লাগাতে হবে। অর্জুন কিছু বলল না, সে কেবল মনিটর আর ট্র্যাকে নজর রাখল। সে জানত যে এই রেস শুরুতে নয়, বরং শেষ অংশে গিয়ে জমে ওঠে। অর্ধেক রেস যাওয়ার পর একটি সুযোগ সামনে এলো। সামনের বাইকটি বাঁক নিতে গিয়ে সামান্য ভুল করল। মেয়েটি ঠিক সেই লাইনটিই ধরল যা নিয়ে কাল আলোচনা হয়েছিল, এবং কোনো রকম ঝটকা ছাড়াই সামনে বেরিয়ে গেল। এটি আক্রমণাত্মক ছিল না, এটি ছিল পরিষ্কার আর নিখুঁত। পরের ল্যাপে সে আরও একটি পজিশন নিজের করে নিল। বাইকটি তখনও স্থির ছিল, না কোনো পিছলে যাওয়া, না কোনো অস্থিরতা। অর্জুন প্রথমবারের মতো দীর্ঘশ্বাস নিল। মেশিন তার সীমার ভেতরেই ছিল, আর এটাই সবচেয়ে জরুরি ছিল। শেষ দুটি ল্যাপ বাকি ছিল। ট্র্যাকের আওয়াজ আরও বেড়ে গেল। এখন প্রতিটি রাইডার তাদের শেষ শক্তিটুকু উজাড় করে দিচ্ছিলেন। একটি দ্রুতগতির বাইক পেছন থেকে চাপ তৈরি করছিল। বাঁকে বড় ঝুঁকি ছিল। পিঠ থেকে কেউ একজন চিৎকার করে উঠল, কিন্তু অর্জুন হাতটি হালকা তুলল, যেন নিজেকে মনে করিয়ে দিল যে ধৈর্যই হল সবচেয়ে বড় অস্ত্র। মেয়েটিও ঠিক সেটাই করল। সে বাইরের লাইনটি বেছে নিল, সেই পথটি যাতে ঝুঁকি কম ছিল। বাইকটি তাকে সাথ দিল। শেষ ল্যাপে সবকিছুই ছিল দ্রুত: হৃৎপিণ্ড, মেশিন আর ভিড়। শেষ বাঁকের ঠিক আগে একটি ছোট ফাঁক দেখা গেল। মেয়েটি পুরো শক্তি ঢেলে দিল না, সে শুধু ভারসাম্য বজায় রাখল। সোজা লাইনে বাইকটি তার পূর্ণ ক্ষমতা দেখাল। ফিনিশ লাইন পার হল। স্কোরবোর্ডে ফলাফল ভেসে উঠল। সে তৃতীয় স্থানে ছিল, জয় না হলেও পোডিয়াম। পিট এরিয়ায় আনন্দের বন্যা বয়ে গেল। এটি ট্রফির জন্য আনন্দ ছিল না, বরং সেই বিশ্বাসের আনন্দ ছিল যা সঠিক প্রমাণিত হয়েছিল। বাইকটি পিটে ফিরে আসলো। মেয়েটি হেলমেট খুলল। তার চোখে মুখে ক্লান্তি ছিল, কিন্তু সেই সাথে ছিল শান্তি আর তৃপ্তি। সে অর্জুনের দিকে তাকালো আর হালকা মাথা নাড়াল। এটি ছিল শব্দহীন ধন্যবাদ। অর্জুন কিছুই বলল না। তার কাছে এই পোডিয়াম প্রাপ্তি যে কোনো পুরস্কারের চেয়ে বড় ছিল। এটি ছিল প্রমাণ যে ধৈর্য, বোধশক্তি আর সঠিক সময় নেওয়া সিদ্ধান্ত কোলাহল আর তাড়াহুড়োর চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। ট্র্যাকে ভিড় তখনও ছিল, কিন্তু অর্জুনের প্রথমবারের মতো মনে হল যে সেও এই পৃথিবীর অংশ। আজ সব কিছুই বাজিতে ছিল, আর সে নিজেকে নয় বরং বিশ্বাসকে প্রমাণ করেছিল। আর এটাই ছিল এই কাহিনীর আসল জয়। রেস শেষ হয়ে গিয়েছিল। ট্র্যাক থেকে ভিড় ধীরে ধীরে কমছিল, কিন্তু পিট এরিয়ায় এক অন্য ধরনের চঞ্চলতা কাজ করছিল। এটি জয়ের পরের কোলাহল ছিল না, বরং ছিল সেই নীরবতা যাতে মানুষ তাদের সিদ্ধান্ত আর চিন্তাকে নিঃশব্দে যাচাই করে নেয়। তৃতীয় স্থানের ট্রফিটি টিমের কাছে ছিল। ক্যামেরাগুলো ঘুরছিল, নামগুলো ধরে ডাকা হচ্ছিল, কিন্তু এসবের মাঝখানে আরও কিছু একটা ছিল যা অনেক বেশি গুরুত্ব পাচ্ছিল। তা হলো ভরসা। এমন এক ভরসা যা কোনো চিৎকার ছাড়াই নিজের জায়গা করে নেয়। মেয়েটি বাইক থেকে নেমে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকল। ইন্টারভিউয়ের প্রশ্ন এলো এবং সে উত্তর দিল, টিমের নাম নিল। তার সেই সাফল্য আর অর্জুনের গ্রাম থেকে উঠে আসা প্রতিভা যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সে রেসের কঠিন পরিস্থিতির কথা বলল এবং সামনের দিকে এগিয়ে গেল। তার শব্দগুলো ছিল খুব ভারসাম্যপূর্ণ, যেন সে কোনো বড় জয়ের দাবি করছে না, বরং একটি কঠিন দিনকে মেনে নিচ্ছে। যখন শোরগোল কিছুটা কমল, তখন সে অর্জুনের দিকে তাকালো এবং হালকা ইশারায় তাকে কাছে ডাকল। এটি কোনো আনুষ্ঠানিক ডাক ছিল না, স্রেফ একটি সাধারণ সংকেত। কিন্তু অর্জুন বুঝে গেল যে এখন যে কথা হবে তা সাধারণ হবে না। তারা পিটের পেছনে কিছুটা দূরে চলে গেল, যেখানে ট্র্যাকের আওয়াজ ধীমে হয়ে আসছিল। মেয়েটি ট্রফি একপাশে রাখল এবং দীর্ঘশ্বাস নিল। সে বলল যে আজকের রেস তাকে শুধু একটি পোডিয়াম দেয়নি, বরং একটি নতুন চিন্তাধারা দিয়েছে। সে জানালো যে সে ঘরোয়া প্রতিযোগিতায় অনেক টেকনিশিয়ানদের সাথে কাজ করেছে, আলাদা আলাদা সেটআপ দেখেছে, প্রচুর তথ্যের ডেটার ওপর ভরসা করেছে। কিন্তু আজ প্রথমবার তার এমন মনে হয়েছে যে কেউ মেশিনকে শুধু জেতার সরঞ্জাম হিসাবে নয়, বরং একটি জীবন্ত জিনিসের মতো বুঝেছে। অর্জুন চুপ থাকল। সে শিখে নিয়েছিল যে প্রতিটি মুহূর্তকে শব্দ দিয়ে পূর্ণ করা জরুরি নয়। সে মাথা নত করে বলল যে সে অসাধারণ কিছু করেনি, সে শুধু সেটাই শুনেছে যা মেশিন বলতে চাইছিল। এটা বিনয় ছিল না, এটা ছিল তার ভেতরের সত্য। মেয়েটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন এই উত্তরটি মেপে দেখছে।
তারপর সে পরিষ্কার শব্দে বলল যে সে চায় অর্জুন যেন তার সাথে কাজ করতে থাকে, শুধু অনুশীলনের জন্য নয়, বরং সামনের রেসগুলোতেও। এটি কোনো অফিসিয়াল প্রস্তাব ছিল না, কোনো চুক্তি ছিল না, শুধু এক ইচ্ছা যা অভিজ্ঞতা থেকে বেরিয়েছিল। অর্জুনের ভেতরে কিছু একটা কেঁপে উঠল। তার মাথায় গ্রামের মাটি, পুরনো ওয়ার্কশপ, বাবার কণ্ঠস্বর সব একসাথে ভেসে এলো। সে বলল যে তার কাছে কোনো ডিগ্রি নেই, কোনো পরিচয় নেই যা কাগজে কলমে নথিবদ্ধ। সে সেটুকুই জানে যা সে নিজের হাত আর কান দিয়ে শিখেছে। মেয়েটি দ্বিধাহীনভাবে বলল যে তার কাগজের প্রয়োজন নেই, তার সেই ভরসার প্রয়োজন যা আজ ট্র্যাকে প্রমাণিত হয়েছে। এই কথাবার্তা দূর থেকে কিছু মানুষ দেখছিল। কিছু মুখ স্বাভাবিক ছিল, কিছু মুখ তখনও শক্ত। একজন সিনিয়র ক্রু মেম্বার কাছে এসে বললেন যে এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। সামনে বড় বড় রেস আছে এবং ঝুঁকিও বড়। মেয়েটি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল যে ঝুঁকি রেসিংয়ের অংশ, কিন্তু সঠিক মানুষ ছাড়া ঝুঁকি শুধু লোকসানে পরিণত হয়। অর্জুন এসব শুনছিল এবং ভেতরে কোথাও ভয়ও অনুভব করছিল। এই ভয় ব্যর্থ হওয়ার ছিল না, বরং দায়িত্বের ছিল। যদি সে হ্যাঁ বলে তবে তার জীবন আর আগের মতো থাকবে না। সে শুধু শোনার মানুষ থাকবে না, বরং সিদ্ধান্তের অংশ হয়ে উঠবে। সে বলল যে তার কিছুটা সময় প্রয়োজন। মেয়েটি মাথা নাড়ল। সে বলল যে সে বোঝে ভরসা চাপে তৈরি হয় না, তার সময় প্রয়োজন। সন্ধ্যা হয়ে গিয়েছিল। ট্র্যাকের আলো বদলে গিয়েছিল। অর্জুন একা বাইরের দিকে হাঁটতে শুরু করল। তার হাতে তখনও তেলের দাগ ছিল, পরনে সেই সাধারণ পোশাক। কিন্তু পদক্ষেপে এখন আর আগের মতো দ্বিধা ছিল না। সে একবার পেছনে ফিরে ট্র্যাকের দিকে তাকাল। এটাই সেই জায়গা যেখানে কিছুদিন আগে সে শুধু গেটের বাইরে দাঁড়িয়েছিল। আজ সে এখান থেকে প্রশ্ন আর সম্ভাবনা নিয়ে যাচ্ছিল। গ্রাম থেকে শহর পর্যন্ত সফর তাকে একটি সুযোগ দিতে এসেছিল, কিন্তু এখন শহর তাকে শুধু সুযোগ দেয়নি, তাকে একটি দায়িত্ব সঁপে দিয়েছিল। এবং এটাই ছিল সেই মোড় যেখানে একটি তৃতীয় স্থানের রেস একজন মানুষের পুরো জীবনের দিশা বদলে দিতে চলেছিল। সেই রাতে অর্জুন অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না। ছোট হোটেলের ঘরে শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে রইল, যেন সেখানে সে তার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বাইরে শহরের আওয়াজ ছিল, গাড়ির শব্দ, কোথাও দূর থেকে আসা ট্রেনের বাঁশি। কিন্তু তার ভেতরে তার চেয়েও বেশি শোরগোল ছিল। গ্রামের পুরনো ওয়ার্কশপ, বাবার কাঠের বেঞ্চ, দেয়ালে টাঙানো মরচে ধরা সরঞ্জাম সব চোখের সামনে ঘুরছিল। সে নিজেকে জিজ্ঞেস করছিল যে যদি সে এখানে থেকে যায় তবে কি সে তার অতীত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, নাকি প্রথমবারের মতো নিজের ভবিষ্যৎকে বেছে নিচ্ছে। এই প্রশ্ন তাকে যেমন ভয় পাচ্ছিল তেমন আকর্ষণও করছিল। সকালে যখন সে ট্র্যাকে পৌঁছাল তখন পরিবেশ আবার বদলে গিয়েছিল। রেস শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার রেস তখনও পিট এরিয়ায় অনুভব করা যাচ্ছিল। মানুষ তাকে আগের চেয়ে আলাদা নজরে দেখছিল। কেউ হালকা হাসির সাথে মাথা নাড়ছিল, কেউ এখনও দূরত্ব বজায় রাখছিল। অর্জুন বুঝে গেল যে একটি ভালো রেস সবাইকে একসাথে বদলে দেয় না, কিন্তু সেটি প্রত্যেকের ভেতরে একটি প্রশ্ন অবশ্যই রেখে যায়। সে শান্ত থাকল, কোনো প্রত্যাশা ছাড়াই, যেমন সে সবসময় থাকত। কিছুক্ষণ পর মেয়েটি তার সাথে দেখা করতে এলো। সে সরাসরি জিজ্ঞেস করল যে সে কি ভেবেছে। অর্জুন রাগঢাক না করে কথা বলল। সে বলল যে সে গ্রামে ফিরতে পারে, নিজের পুরনো জীবনে ফিরে যেতে পারে, যেখানে সবকিছু পরিচিত আর প্রতিদিন একই রকম। কিন্তু সে এটাও বলল যে যদি সে এমনটা করে তবে হয়তো সারা জীবন এই প্রশ্নটি তার সাথে থেকে যাবে যে সে কেন এই সুযোগটি চলে যেতে দিল। তার কণ্ঠে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল স্পষ্টবাদিতা। মেয়েটি মন দিয়ে শুনল। সে না চাপ দিল, না কোনো তাড়াহুড়ো দেখালো। সে শুধু বলল যে যা সিদ্ধান্ত নেওয়ার তা আজই নিতে হবে, কারণ সামনের রাস্তা সহজ নয় আর অর্ধেক মন নিয়ে সেখানে চলা যাবে না। এরই মধ্যে টিমের ভেতরে একটি নতুন উত্তেজনা প্রকাশে আসতে শুরু করল। কিছু সিনিয়র লোক পরিষ্কারভাবে অস্বস্তিতে ছিলেন। তারা চাচ্ছিলেন যে সামনের সেশনগুলোতে শুধু অনুমোদিত টেকনিশিয়ানরাই বাইক স্পর্শ করুক। কেউ নিয়মের কথা বললেন, কেউ পরিচয় আর প্রক্রিয়ার উল্লেখ করলেন। এসব সরাসরি অর্জুনকে বলা হয়নি, কিন্তু ইঙ্গিত ছিল পরিষ্কার। অর্জুন কিছু বলল না। সে শিখে নিয়েছিল যে প্রতিটি সংঘাত আওয়াজ দিয়ে মেটানো যায় না, অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের মতো উত্তর হয়। মেয়েটি এসব দেখল এবং প্রথমবারের মতো খোলাখুলি নিজের কথা রাখল। সে বলল যে আজকের রেসের পর সে অর্জুনকে শুধু একজন অস্থায়ী সাহায্যকারী হিসেবে দেখে না। সে চায় যে সে বাইকের অনুভূতি আর ভারসাম্যের কাজে যুক্ত থাকুক, অন্তত আগামী কিছু সময় পর্যন্ত। ঘরে নিস্তব্ধতা নেমে এলো।
এটি কোনো বিদ্রোহ ছিল না, স্রেফ একটি সোজা কথা, কিন্তু তার প্রভাব ছিল গভীর। অর্জুন সেই মুহূর্তেই বুঝে গেল যে যদি সে রাজি হয় তবে এটি শুধু একটি কাজ হবে না, বরং প্রতিদিনের পরীক্ষা হবে। সে দীর্ঘশ্বাস নিল এবং বলল যে সে থাকার জন্য প্রস্তুত, কিন্তু একটি শর্তের সাথে। সে কারো জায়গা নিতে চায় না বা কোনো নিয়ম ভাঙতে চায় না। সে শুধু সেটাই করবে যা সে সবচেয়ে ভালো জানে: শোনা, বোঝা আর ভারসাম্য বজায় রাখা। মেয়েটি মাথা নাড়ল। এই উত্তরটি সে শুনতে চেয়েছিল। ঠিক হলো যে আগামী কয়েক সপ্তাহ অর্জুন টিমের সাথে থাকবে, শিখবে, পরিবেশ বুঝবে আর ধীরে ধীরে দায়িত্ব বাড়বে। কোনো বড় ঘোষণা হলো না, কোনো শোরগোল হলো না। সিদ্ধান্ত হলো নিস্তব্ধতায়, যেমন সঠিক সিদ্ধান্তগুলো প্রায়ই হয়ে থাকে। বিকেলে যখন অর্জুন ট্র্যাক থেকে বের হল, তখন সে ফোন বের করল এবং গ্রামের দিকে কল করল। সে পুরো কাহিনী বলল না, শুধু বলল যে সে কিছু কাজ পেয়ে গিয়েছে এবং সে ফিরতে কিছুটা দেরি করবে। ওপাশে কয়েক মুহূর্তের নীরবতা ছিল, তারপর একটি সাধারণ সম্মতি এলো, যাতে প্রশ্নও ছিল আবার ভরসাও ছিল। অর্জুন ফোন পকেটে রাখল। তার হাত তখনও তেলে মাখা ছিল, পোশাক সেই সাধারণ, কিন্তু পদক্ষেপে এখন আর আগের মতো দ্বিধা ছিল না। সে পেছনে ফিরে ট্র্যাকের দিকে তাকালো। এটাই সেই জায়গা যেখানে কিছুদিন আগে সে শুধু গেটের বাইরে দাঁড়িয়েছিল। আজ সে এখান থেকে এক নতুন দায়িত্ব নিয়ে যাচ্ছিল। গ্রাম থেকে শহর পর্যন্ত সফর এখন শেষ হয়নি, সেটি শুধু এক নতুন পথে মোড় নিয়েছিল। এমন পথ যেখানে প্রতিটি বাঁকে পরীক্ষা ছিল, কিন্তু প্রথমবারের মতো তার মনে হচ্ছিল যে সে ভুল দিকে যাচ্ছে না। পরের কয়েক সপ্তাহ অর্জুনের জন্য সহজ ছিল না। বাইরে থেকে দেখলে পিটেরিয়ায় সবকিছু সাধারণ লাগত, কিন্তু ভেতরে প্রতিদিন এক নতুন পরীক্ষা হতো। সে সকালে সবার আগে পৌঁছাত আর প্রায় সবার শেষে বের হতো। কখনো সে শুধু দাঁড়িয়ে থেকে অন্যদের কাজ করতে দেখত, কখনো ছোট ছোট কাজ করত, সরঞ্জাম পরিষ্কার করত, পার্টস তুলত, নোটস উল্টাত। কেউ তাকে সরাসরি মানা করেনি, কিন্তু উপেক্ষা করাও নিজের মধ্যে একটি দেওয়াল হয়ে দাঁড়ায়। অর্জুন এটা ভালোভাবেই বুঝত। সে জানত যে ভরসা আদেশ দিয়ে তৈরি হয় না, তার সময় আর ধৈর্য চায়। টেকনিক্যাল মিটিংগুলোতে সে সবসময় পেছনে বসত। স্ক্রিনে চলতে থাকা গ্রাফ, নম্বরগুলোর দীর্ঘ আলোচনা আর বড় বড় শব্দ তার কাছে পুরোপুরি নতুন ছিল না, কিন্তু এখানে সবকিছু কাগজ আর রেকর্ডে বন্দী ছিল। অনেক সময় তার মনে হতো যে কিছু সিদ্ধান্ত মেশিনের স্বভাবের সাথে মিলছে না, কিন্তু সে মাঝপথে কথা বলত না। সে নিজে ঠিক করে নিয়েছিল যে আগে এই জগৎটাকে বোঝা জরুরি, নিজেকে প্রমাণ করা পরের বিষয়। এই চুপ থাকাটা তার জন্য সবচেয়ে কঠিন শিক্ষা ছিল। ধীরে ধীরে মেয়েটি দেখতে শুরু করল যে অর্জুন শুধু উপস্থিত নেই, বরং প্রতিটি সেশন মন দিয়ে দেখছে। সে কখন কথা বলে আর কখন বলে না, এই তফাতটা সে বুঝতে শুরু করল। এরই মাঝে একটি প্র্যাকটিস সেশনের পর বাইকের অনুভূতি প্রত্যাশার চেয়ে আলাদা ছিল। বড় কোনো সমস্যা ছিল না, কিন্তু কিছু একটা ঠিকও লাগছিল না। সিনিয়র টেকনিশিয়ান তখনই সেটআপ বদলানোর পরামর্শ দিলেন, এবং বাকিরা তাতে একমত হলেন। অর্জুন চুপ থাকল, কিন্তু তার মুখে হালকা এক অসমঞ্জসের রেখা ফুটে উঠল, যা মেয়েটি ধরে ফেলল। সে কোনো তাড়াহুড়ো না করে সবাইকে থামাল এবং অর্জুনকে জিজ্ঞেস করল তার কি মনে হয়। এই প্রশ্নটি হঠাৎ করে করা হয়নি, বরং কয়েকদিনের নীরব পর্যবেক্ষণের ফল ছিল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অর্জুন খুব ভেবেচিন্তে বলল যে পরিবর্তন ভুল নয়, কিন্তু সময় হয়তো সঠিক নয়। মেশিন এখনও আগের সেটআপ পুরোপুরি বুঝে উঠতে পারেনি, আর যদি এখনই আরও বদলানো হয় তবে তার অনুভূতি আরও বিগড়ে যেতে পারে। কিছু মানুষের এই কথা পছন্দ হল না। একজন বললেন যে এটা তথ্যের, ডেটার খেলা, অনুমানের নয়। অর্জুন শান্তস্বরে জবাব দিল যে ডেটা দিশা দেখায়, কিন্তু রাস্তা মেশিন নিজে বলে দেয়। বিতর্ক দীর্ঘস্থায়ী হল না, কিন্তু বাতাস ভারী হয়ে গেল। শেষ পর্যন্ত মেয়েটি সিদ্ধান্ত নিল যে সেদিন বড় কোনো পরিবর্তন হবে না। সেই সন্ধ্যায় অর্জুন দীর্ঘক্ষণ একা বসে থাকল। তার মনে ভয় ছিল যে হয়তো সে সময়ের আগেই কথা বলে সবকিছু নষ্ট করে দিল। কিন্তু পরের দিন যখন বাইক ট্র্যাকে নামল, তখন তার অনুভূতি কিছুটা ভালো ছিল। বড় কোনো তফাৎ নয়, কিন্তু এতটাই যে রাইডার নিজে তা অনুভব করল। পিঠে ফিরে মেয়েটি সবার সামনে স্রেফ এটুকুই বলল যে আজ বাইকটি বেশি স্বচ্ছন্দ ছিল। এটি একটি সাধারণ বাক্য ছিল, কিন্তু তার মানে ছিল গভীর। কেউ কিছু বলল না, কিন্তু কিছু নজর বদলে গেল। এরপর মানুষ অর্জুনকে প্রশ্ন করতে শুরু করল, সরাসরি নয়, ঘুরিয়ে। কেউ জিজ্ঞেস করত সেই আওয়াজ থেকে কি বোঝে, কেউ জিজ্ঞেস করত সে কখন বুঝতে পারে যে মেশিন ক্লান্ত হচ্ছে। অর্জুন বড় শব্দে উত্তর দিত না, সে শুধু নিজের অভিজ্ঞতার কথা বলত। গ্রামের পুরনো ওয়ার্কশপ, পুরনো ইঞ্জিন আর বাবার শিক্ষা। কিছু মানুষ মন দিয়ে শুনত, কিছু মানুষ তখনও সন্দেহে ছিল, কিন্তু তাকে পুরোপুরি উপেক্ষা করা এখন কঠিন হয়ে গিয়েছিল।
একদিন একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত এলো। একজন জুনিয়র মেকানিকের ভুল হয়ে গিয়েছিল, সময় কম ছিল আর পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। অর্জুন কোনো শোরগোল না করে ভুলটি শুধরে দিল এবং কারো ওপর দোষ চাপাল না। মেয়েটি এটা দেখল। পরে সে টিমের সামনে বলল যে তার এমন মানুষ চাই যারা ভুল ধরবে কিন্তু মানুষকে ভাঙবে না। এই কথাটি কারো নাম না নিয়ে বলা হয়েছিল, কিন্তু উদ্দেশ্য ছিল পরিষ্কার। সেই দিনের পর অর্জুনের জায়গা কিছুটা বদলে গেল। সে এখন আর শুধু কোনায় দাঁড়িয়ে থাকে মানুষ রইল না। তাকে পুরোপুরি গ্রহণ করা হয়নি, কিন্তু দরজা খুলে গিয়েছিল। ভরসা এখনও অসম্পূর্ণ ছিল, কিন্তু রাস্তা পরিষ্কার হতে শুরু করেছিল। অর্জুন জানত যে এটি গন্তব্য নয়, বরং একটি শুরু। এমন এক শুরু যেখানে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু এখন সে একা ছিল না, আর এটাই ছিল তার জন্য সবচেয়ে বড় পরিবর্তন। যেদিন সবকিছু সঠিক দিকে যাচ্ছে বলে মনে হচ্ছিল, সেদিনই প্রথম ফাটল দেখা দিল। এটি বড় কোনো দুর্ঘটনা ছিল না বা শোরগোল ছিল না, বরং একটি ছোট টেকনিক্যাল ভুল ছিল যা রেসিংয়ের দুনিয়ায় প্রায়ই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। প্র্যাকটিস সেশনের সময় বাইকের ব্যবহার হঠাৎ বদলে গেল। বাকে সেটি ততটা স্বচ্ছন্দ থাকল না যতটা গত দিনগুলোতে ছিল। রাইডার এটি সঙ্গে সঙ্গে অনুভব করল এবং পিঠে ফিরে আসতে তার মুখের দ্বিধা স্পষ্ট দেখা গেল। অর্জুনও সেটাই শুনল, সেটাই অনুভব করল। ইঞ্জিনের আওয়াজে হালকা এক টান ছিল, যেন মেশিন কোনো এক অদৃশ্য চাপের দিকে ইঙ্গিত করছে। সিনিয়র টেকনিশিয়ানরা কারণ খুঁজতে শুরু করলেন। কেউ তাপমাত্রার কথা বললেন, কেউ টায়ার প্রেশারের উল্লেখ করলেন। ডেটা স্ক্রিনে পরিষ্কার ছিল এবং প্রতিটি নম্বর নিজের গল্প বলছিল। কথাবার্তা দ্রুত হতে থাকল, সময় কম ছিল আর চাপ বেশি। এরই মাঝে অর্জুন খুব সংযমের সাথে একটি ছোট কথা রাখল। সে পরামর্শ দিল যে আগের দিন করা সূক্ষ্ম ভারসাম্যে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি টান পড়ে গিয়েছে, আর মেশিনকে একটু খোলা ছেড়ে দেওয়া ভালো হবে। এটি বড় কোনো ঝুঁকিপূর্ণ পরীক্ষা ছিল না, স্রেফ একটি সাবধানী পদক্ষেপ ছিল। মেয়েটি পরিস্থিতি বুঝে এই পরামর্শটি পরখ করার অনুমতি দিয়ে দিল। এখানেই সেই ভুলটি হল যা কোনো একজন ব্যক্তির ছিল না, বরং একটি সিদ্ধান্তের দায় ছিল। টিম মিলে পদক্ষেপ নিয়েছিল, কিন্তু অর্জুন মনের ভেতরে ঠিক করে নিল যে যদি ফলাফল ভুল বের হয় তবে সে তা থেকে পালাবে না। পরের রানে বাইকটি প্রত্যাশা অনুযায়ী প্রতিক্রিয়া দিল না। সোজা লাইনে সবকিছু ঠিক ছিল, কিন্তু বাঁকে হালকা অস্থিরতা স্পষ্ট অনুভূত হচ্ছিল। কোনো দুর্ঘটনা ঘটল না, কিন্তু বিপদ নজরে আসতে শুরু করল। রাইডার মাঝপথেই রান থামিয়ে দিলেন। পিট এরিয়ায় হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। নজরগুলো একে অপরকে দেখতে লাগল। কেউ আঙুল তুলল না, কোনো অভিযোগ করল না, কিন্তু বাতাসে প্রশ্ন ভাসতে লাগল। অর্জুন দেরি না করে সামনে এগিয়ে এসে বলল যে এই পরিবর্তনটি তার দায়বদ্ধতা। এই স্বীকারোক্তি কোনো চাপে ছিল না, আর এটি কারো বাধ্যবাধকতাও ছিল না। এটি ছিল তার নিজের নৈতিক দায়িত্ব, যা সে নিজেই বেছে নিয়েছিল। সে পরিষ্কার বলল যে ভুমকে লুকিয়ে রাখলে কিছুই বদলাবে না। ঘরে কিছু মুখ শক্ত হয়ে গেল। কেউ কেউ নজর সরিয়ে নিল। কেউ বলল যে এটাই হয় যখন অনুভবকে তথ্যের, ডেটার উপরে রাখা হয়। অর্জুন কোনো তর্ক করল না। সে জানত এই মুহূর্তে শব্দের চেয়ে বেশি জরুরি পরবর্তী পদক্ষেপ। মেয়েটি কিছুক্ষণ চুপ থাকল। তার মুখে রাগ ছিল না, বরং ছিল হতাশা আর গভীর চিন্তা। সে অর্জুনের কাছে জানতে চাইল এখন কি করা যেতে পারে। এই প্রশ্নটি দোষ খোঁজার জন্য ছিল না, বরং রাস্তা খোঁজার জন্য ছিল। অর্জুন দীর্ঘশ্বাস নিল এবং বলল যে মেশিনকে সেই ভারসাম্যেই ফিরিয়ে নিয়ে যেতে হবে যেখানে সে সবচেয়ে স্বচ্ছন্দ ছিল। কোনো নতুন পরীক্ষা নয়, কোনো তাড়াহুড়ো নয়, শুধু ধৈর্য আর স্থিরতা। সময় কম ছিল, কিন্তু তর্কের পর অবশেষে এই সিদ্ধান্তটি মেনে নেওয়া হলো। অর্জুন কোনো নাটকীয়তা ছাড়াই কাজ শুরু করল। সে সেটাই করল যা সে সবচেয়ে ভালো জানে, শুনল, অনুভব করল আর ধীরে ধীরে পরিবর্তনগুলো ফিরিয়ে নিল। কোনো লোক দেখানো কাজ নয়, কোনো তাড়াহুড়ো নয়। যখন বাইক আবার ট্র্যাকে নামল, তখন তার ব্যবহার ছিল স্থির, আগের মতো নয়, কিন্তু নিরাপদ আর নিয়ন্ত্রিত। প্র্যাকটিস সেশন পূর্ণ হলো। পিঠে ফেরার পর কোনো হাততালি পড়ল না, কোনো জয়ের উৎসব হলো না, কিন্তু বিপদ কেটে গিয়েছিল। মেয়েটি হেলমেট খুলে অর্জুনের দিকে তাকালো এবং শান্ত স্বরে বলল যে ভুল হওয়া সমস্যা নয়, সেটি থেকে পালিয়ে যাওয়া সমস্যা। ভরসা শুধু সঠিক সিদ্ধান্ত দিয়ে তৈরি হয় না, বরং ভুলের পর দায়িত্ব নেওয়া থেকেও তৈরি হয়। সেই দিন অর্জুন দীর্ঘক্ষণ পিঠে বসে রইল। সে প্রথমবারের মতো পরিষ্কার বুঝতে পারল যে এই দুনিয়ায় জায়গা বানানো শুধু প্রতিভার প্রশ্ন নয়, বরং সাহস আর সততারও। ভুল থেকে পালিয়ে যাওয়া সহজ হয়, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা কঠিন। আর হয়তো এটাই সেই কষ্টিপাথর যার অভাব থাকলে কেউ ভরসার যোগ্য হয়ে ওঠে না। কাহিনী এখন এক নতুন মোড়ে দাঁড়িয়েছিল। ভরসা ভেঙে যায়নি, কিন্তু টলে গিয়েছিল, আর এখন তাকে সামলানো আধের চেয়ে অনেক বেশি কঠিন হতে চলেছিল। ভুলের পরের সময়টা সবসময় অদ্ভুত হয়। বাইরে থেকে দেখলে সবকিছু আবার স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে এক শূন্যতা থেকে যায় যা কেউ দ্রুত পূরণ করতে পারে না।
পরের কয়েকদিন পিট এরিয়ায় কাজ চলতে থাকল, প্র্যাকটিসও হলো, কিন্তু পরিবেশ আগের মতো ছিল না। মানুষ কথা বলছিল, হাসছিল, কিন্তু কথাবার্তার মাঝে সেই সাবলীলতা হারিয়ে গিয়েছিল যা আগে নিজের থেকেই থাকত। অর্জুন এটা পরিষ্কার অনুভব করছিল। কেউ তাকে সরিয়ে দেয়নি, কেউ সরাসরি কিছু বলেনিও, কিন্তু আগের মতো সেই উষ্ণতা আর থাকল না। ভরসা ভেঙে যায়নি, কিন্তু তাতে চোট লেগেছিল, আর এমন চোট সময় চায়। মেয়েটিও বদলে গিয়েছিল। সে এখনও পেশাদার ছিল, সিদ্ধান্ত নিচ্ছিল, সেশন দেখছিল, প্রশ্ন জিজ্ঞেস করছিল, কিন্তু অর্জুনের সাথে কথাবার্তা সীমিত হয়ে গিয়েছিল। না রাগ দেখা যাচ্ছিল, না দূরত্বের কোনো ঘোষণা, স্রেফ একটি স্বাভাবিক সাবধানতা যা ক্ষতির পর নিজের থেকেই চলে আসে। অর্জুন এটা বুঝত। সে নিজেকে বলল যে ভরসা চাওয়া যায় না, তাকে ধীরে ধীরে আবার অর্জন করতে হয়, কোনো অভিযোগ ছাড়া, কোনো তাড়াহুড়ো ছাড়া। কিছুদিন এভাবেই কাটল। প্রতিটি সেশনে অর্জুন মন দিয়ে দেখতে থাকল যে বাইক কেমন ব্যবহার করছে। সে কোনো পরামর্শ দিল না, কোনো মতামত চাপানোর চেষ্টা করল না। সে শুধু দেখছিল যে মেশিন প্রতিদিন কেন একটু আলাদা মনে হচ্ছে। এরই মধ্যে একটি প্র্যাকটিস সেশনে বাইকের ব্যবহার আবার ভারসাম্যহীন মনে হল। এটি আগের মতো ভুল ছিল না, বরং একটি অস্থিরতা ছিল যা প্রতিটি রানে বদলে যাচ্ছিল। সিনিয়র টেকনিশিয়ানরা আলাদা আলাদা কারণ দেখাচ্ছিলেন, ডেটা দেখা হচ্ছিল, কিন্তু কোনো জোরালো ফলাফল সামনে আসছিল না। পরিবেশে আবার হালকা উত্তেজনা মিশতে শুরু করল। মেয়েটি এসব দেখল। সে তাড়াহুড়ো করল না। সে আগে এটা যাচাই করল যে এটি কি স্রেফ একটি খারাপ সেশন নাকি কোনো গভীর সমস্যা। কিছুক্ষণ পর কোনো ঘোষণা ছাড়াই সে অর্জুনের দিকে তাকালো এবং তার কাছে জানতে চাইল তার কি মনে হয়। এই প্রশ্নটি হঠাৎ করে আসেনি। এর পেছনে ছিল সেই দিনগুলোর নীরব পর্যবেক্ষণ, যখন অর্জুন কোনো কথা না বলে বা হস্তক্ষেপ না করে প্রতিটি জিনিস বোঝার চেষ্টা করেছিল। অর্জুন উত্তর দিতে তাড়াহুড়ো করল না। সে বলল যে সমস্যা কোনো একটি সেটআপে নয়, বরং তার ধারাবাহিকতায়। মেশিন প্রতিটি সেশনে একটু আলাদা ব্যবহার করছে, কারণ সে একটি স্থির ছন্দ খুঁজে পাচ্ছে না। সমাধান কোনো নতুন পরীক্ষা ছিল না বা কোনো বড় পরিবর্তন। সে বলল যে সেই একই ভারসাম্য বারবার পুনরাবৃত্তি করা উচিত, যাতে বাইক তাকে চিনতে পারে এবং তার উপর ভরসা করতে শেখে। এই পরামর্শটি সাধারণ ছিল, ঝুঁকিপূর্ণ নয়, এবং হয়তো এই কারণেই সেটির ওপর বিচার করা হলো। এইবার সিদ্ধান্ত তখনই নেওয়া হলো না। প্রশ্ন করা হলো, ডেটা আবার দেখা হলো, অভিজ্ঞতাগুলো যাচাই করা হলো। অবশেষে ঠিক হলো যে এই পরামর্শটি একটি সেশনের জন্য পরীক্ষা করে দেখা হবে। বড় কোনো প্রত্যাশা রাখা হলো না, শুধু এটুকুই যে পরিস্থিতি যেন আরও খারাপ না হয়। যখন বাইক ট্র্যাকে নামল, তখন তার ব্যবহার ছিল শান্ত। বড় কোনো লাফ বা রেকর্ড নয়, কিন্তু সেটি একনাগারে একইভাবে চলছিল। রাইডার এটি সঙ্গে সঙ্গে অনুভব করল। পিটে ফেরার সময় সে স্রেফ এইটুকুই বলল যে আজ বাইকটি নির্ভরযোগ্য মনে হচ্ছে। এটি একটি ছোট বাক্য ছিল, কিন্তু অর্জুনের জন্য তা অনেক গুরুত্ব রাখত। সেই দিনের পর কোনো আনুষ্ঠানিক ঘোষণা হলো না, কোনো হাততালি পড়ল না, কিন্তু ব্যবহার বদলে যেতে লাগল। মানুষ অর্জুনের কথা এখন মন দিয়ে শুনতে শুরু করেছিল। কেউ তাকে হিরো বানাচ্ছিল না, কেউ তাকে জিনিয়াস বলছিল না, কিন্তু তাকে অগ্রাহ্যও করা হচ্ছিল না। এটাই ছিল আসল প্রত্যাবর্তন। বিকেলে মেয়েটি তার সাথে কিছুক্ষণ কথা বলল। সে বলল যে ভুলের পর সবচেয়ে কঠিন জিনিস হলো আবার উঠে দাঁড়ানো। অনেক মানুষ হয় বাহানা খোঁজে, না হয় চুপচাপ পিছিয়ে যায়। অর্জুন তা করেনি। সে দায়িত্ব নিয়েছে এবং সময় আসাতে সঠিক কথা বলেছে। ভরসা একদিনে ফিরে আসে না, কিন্তু সঠিক দিকে পদক্ষেপ নেওয়া জরুরি। অর্জুন বেশি কিছু বলল না। সে জানত রাস্তা এখনও অনেক লম্বা। একটি সঠিক সিদ্ধান্ত পুরনো ভয়কে পুরোপুরি মুছে দেয় না, কিন্তু সে এটাও বুঝে নিয়েছিল যে এই দুনিয়ায় টিকে থাকার জন্য নিখুঁত হওয়া জরুরি নয়, বরং সৎ আর স্থির হওয়া বেশি জরুরি। সেই রাতে সে একা দাঁড়িয়ে ট্র্যাকের দিকে তাকিয়ে রইল। আলোয় ঝলমল করা পিচ এখন আর তাকে ভয় পাচ্ছিল না। সে জানত সামনে আরও ভুল হবে এবং হয়তো আরও দাম দিতে হবে, কিন্তু এখন সে এটাও জানত যে যদি সে আবার পড়ে যায় তবে উঠে দাঁড়ানোর জায়গা এখনও বাকি আছে। আর এটাই ছিল ভরসার আসল শুরু। কয়েক সপ্তাহের স্থিরতার পর টিমের ভেতরে এক নতুন চঞ্চলতা অনুভূত হতে লাগল। এই চঞ্চলতা কোনো ভুল বা উত্তেজনা থেকে নয়, বরং একটি খবর থেকে তৈরি হয়েছিল। সামনের মাসে একটি বড় রেস ঠিক হয়েছিল, এমন এক রেস যেখানে শুধু ট্র্যাক বদলায় না, বরং স্তরও বদলে যায়। এখানে লড়াই শুধু সময়ের নয়, এখানে অভিজ্ঞতা, ধৈর্য আর প্রতিটি সিদ্ধান্তের গভীরতা যাচাই করে নেওয়া হয়।
পিট এরিয়ায় প্রস্তুতির দিক বদলে যেতে লাগল। লক্ষ্য এখন শুধু নিরাপদ থাকা ছিল না, বরং উঁচু স্তরে নিজেকে প্রমাণ করা ছিল। অর্জুন এসব চুপচাপ দেখছিল। সে পরিষ্কার বুঝতে পারছিল যে এটাই সেই মোড় যেখানে অনেক মানুষ পেছনে পড়ে থাকে। এতক্ষণ সে টিমের জন্য দরকারি প্রমাণিত হয়েছিল, ভরসার একটি ভিত তৈরি হয়েছিল। কিন্তু এই নতুন রেস সেই ভরসার গভীরতাকে পরীক্ষা করতে চলেছিল। এখানে শুধু প্রতিভা যথেষ্ট নয়, এখানে সিদ্ধান্তের দায়ভারও সমভাবে পালন করতে হয়। অর্জুনের মনে প্রশ্ন ছিল যে সে কি এই চাপের জন্য সত্যিই প্রস্তুত। এক বিকেলে মেয়েটি তাকে আলাদা করে ডাকল। পিটের কোণায় দাঁড়িয়ে সে সরাসরি কথা বলল। সে বলল যে আসন্ন রেসে সেটআপ আর ভারসাম্য আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং ছোট ভুলও পুরো প্রস্তুতিকে বৃথা করে দিতে পারে। তারপর সে অর্জুনকে জিজ্ঞেস করল যে সে কি এই দায়িত্বের জন্য প্রস্তুত। এই প্রশ্নটি সাধারণ ছিল না, এর পেছনে ভরসাও ছিল, আবার ঝুঁকিও ছিল। অর্জুন উত্তর দিতে তাড়াহুড়ো করল না। তার সামনে গ্রামের সারল্য আর এখানের জটিল জগৎ একসাথে দাঁড়িয়েছিল। সে বলল যে সে শিখতে চায় আর এগিয়ে যেতে চায়, কিন্তু সে এটাও জানে যে এই রেস তার জন্য এ পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষা হবে। সে পরিষ্কার শব্দে বলল যে সে কোনো জাদু করতে পারে না, কিন্তু সে সততা আর সংযমের সাথে কাজ করবে। মেয়েটি তার কথা মন দিয়ে শুনল। সে কোনো প্রশংসা করল না, কোনো আশ্বাসও দিল না। সে শুধু বলল যে এই উত্তরটি সে শুনতে চেয়েছিল। টিমের এমন মানুষের প্রয়োজন হয় যারা ঝুঁকি বোঝে কিন্তু চোখ বন্ধ করে তা নেয় না। এই সিদ্ধান্তের খবর ধীরে ধীরে পুরো টিমে ছড়িয়ে পড়ল। কিছু মুখ সন্তুষ্ট ছিল, কিছু মুখ তখনও সন্দিহান। কেউ সরাসরি বিরোধ করছিল না, কিন্তু প্রতিটি নজর অর্জুনকে মেপে নিচ্ছিল। প্রস্তুতি শুরু হলো। দীর্ঘ আর ক্লান্তিকর সেশন, অনবরত বদলে যাওয়া পরিস্থিতি আর সীমিত সময়। অর্জুন আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে গেল। এখন সে শুধু অনুভব করছিল না, বরং প্রতিটি পরিবর্তন লিখে রাখছিল, তুলনা করছিল আর নিজেকে প্রশ্ন করছিল। এরই মাঝে একটি কঠিন সিদ্ধান্ত সামনে এলো। টিমের কাছে সময় আর সম্পদ সীমিত ছিল। হয় তারা নিরাপদ রাস্তা বেছে নিতে পারত, নতুবা সীমিত আর ভেবেচিন্তে নেওয়া ঝুঁকি। এই সিদ্ধান্তটি টেকনিক্যাল কম আর মানসিক বেশি ছিল। মিটিং দীর্ঘক্ষণ চলল, আলাদা আলাদা মতামত সামনে এলো। শেষে মেয়েটি অর্জুনের দিকে তাকালো। এটি প্রথমবার ছিল যখন এত বড় সিদ্ধান্তে তার মতামত আনুষ্ঠানিকভাবে চাওয়া হয়েছিল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অর্জুন খুব ভেবেচিন্তে বলল যে নিরাপদ রাস্তা কোনো ক্ষতি করবে না, কিন্তু উঁচু স্তরে হয়তো যথেষ্ট হবে না। যদি ঝুঁকি নেওয়া হয় তবে তার সীমিত হওয়া উচিত, এমন যা মেশিনকে ভাঙবে না, বরং তার ক্ষমতাকে আর একটু পরিষ্কারভাবে বাইরে আনবে। এই উত্তর সহজ ছিল না, কিন্তু সৎ ছিল। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো, টিম ঝুঁকি নেবে, কিন্তু পুরো বিচার বুদ্ধির সাথে। অর্জুনের দায়িত্ব এখন আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। যদি কিছু ভুল হতো তবে প্রশ্ন সরাসরি তার কাছেই আসত, সে তা জানত। সেই রাতে সে অনেক রাত পর্যন্ত ট্র্যাকের কাছে বসে রইল। আলোয় ঝলমল করা রাস্তাটি এখন আর ভয়ের মতো নয়, বরং চ্যালেঞ্জের মতো মনে হচ্ছিল। সে নিজেকে বলল যে এই সুযোগ হয়তো আর না আসে, আর সুযোগ থাকাই হলো সবচেয়ে বড় পরীক্ষা। পরের দিন সকালে সে আগের চেয়ে বেশি শান্ত মনে কাজে ফিরে এলো। এখন কাহিনী শুধু টিকে থাকার ছিল না, এখন কাহিনী ছিল উঁচু স্তরে নিজের জায়গা বানানোর, কোনো তাড়াহুড়ো ছাড়া, কোনো লোক দেখানো কাজ ছাড়া। রেসের দিন সকালে ট্র্যাকে এক আলাদা ধরনের নীরবতা ছিল। ভিড় তখনও পুরোপুরি জমা হয়নি, কিন্তু বাতাসের চাপ পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। এটি সেই চাপ যা শুধু বড় সুযোগের আগেই আসে। অর্জুন পিট এরিয়ায় দাঁড়িয়েছিল। তার হাত তখনও তেলে মাখা ছিল, কিন্তু মন ছিল অস্বাভাবিকভাবে শান্ত। সে জানত আজ কোনো জাদু হবে না। আজ যা হবে তা হবে সেই সব দিনগুলোর ফল যা সে চুপচাপ কাটিয়েছিল, শুনেছিল, শিখেছিল আর নিজেকে নিয়ন্ত্রণ করেছিল। মেয়েটি বাইকের কাছে দাঁড়িয়েছিল। তার মুখমণ্ডল শান্ত ছিল, কিন্তু চোখে ছিল সেই গাম্ভীর্য যা বড় সিদ্ধান্তের দিন আসে। সে অর্জুনের দিকে তাকালো এবং কোনো ভাষণ ছাড়াই স্রেফ মাথা নাড়ল। এই ইশারাটুকুই যথেষ্ট ছিল। ভরসা এখন আর শব্দের মুখাপেক্ষী ছিল না। রেস শুরু হলো। বাইকটি প্রথম বাঁকে সেই ব্যবহারই দেখালো যার প্রত্যাশা ছিল, না বেশি আক্রমণাত্মক, না ধীর। প্রতিটি ল্যাপে সেই স্থিরতা ছিল যার ওপর গত কয়েক সপ্তাহ ধরে কাজ করা হয়েছিল। কিছু টিম সামনে ছিল, কিছু পেছনে। এটি কোনো সহজ লড়াই ছিল না। প্রতিটি বাঁকে ঝুঁকি ছিল, প্রতিটি সোজা লাইনে লোভ ছিল।
কিন্তু মেয়েটি সেটাই করল যা ঠিক হয়েছিল, না বেশি জোরাজোরি, না কোনো ভয়। অর্জুন পিঠে দাঁড়িয়ে প্রতিটি আওয়াজ শুনছিল, মেশিন কথা বলছিল আর সে তা বুঝতে পারছিল। শেষ ল্যাবের আগে পরিস্থিতি পরিষ্কার ছিল না, জয়ের নিশ্চয়তা ছিল না, কিন্তু ব্যর্থতাও নিশ্চিত ছিল না। এটাই সবচেয়ে কঠিন জায়গা হয়, যেখানে মানুষ হয় সবকিছু বাজি ধরে ফেলে, না হয় নিজেকে সামলে নেয়। মেয়েটি নিজেকে সামলে নেওয়াকেই বেছে নিল। শেষ বাঁক পার হল, বাইকটি তার পূর্ণ ক্ষমতা দেখাল, সীমা না ভেঙে ফিনিশ লাইন পার হল। ফলাফল এলো, পোডিয়াম পাওয়া গেল, হয়তো সবচেয়ে উঁচুটি নয়, কিন্তু সবচেয়ে সৎ। পিট এরিয়ায় শোরগোল হল, কিন্তু সেই শোরগোল লোক দেখানো ছিল না, তা ছিল স্বস্তির। কেউ অর্জুনের কাঁধ চাপড়ে দিল, কেউ তার নাম নিল। প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখা হলো না যে সে বাইরে থেকে আসা কোনো মানুষ। সন্ধ্যায় যখন ট্র্যাক খালি হতে লাগল, অর্জুন একা কিছুক্ষণ বসে রইল। তার মনে পড়ল কিভাবে সে প্রথমবার এখানে এসেছিল পরিচয় ছাড়া, ভরসা ছাড়া। আজও তার কাছে কোনো বড় পথ ছিল না, কোনো উজ্জ্বল নাম ছিল না, কিন্তু তার কাছে অন্য কিছু ছিল, সম্মান। সেই সম্মান যা ধীরে ধীরে না চেয়েই না জানিয়েই পাওয়া যায়। মেয়েটি তার কাছে এলো। সে বলল যে এই রেস তাকে এটা শিখিয়েছে যে জয় শুধু ট্রফি দিয়ে মাপা যায় না। কিছু জয় এমন হয় যা মানুষকে ভেতর থেকে মজবুত করে। অর্জুন স্রেফ বলল যে সে সেটাই করেছে যা তার সঠিক মনে হয়েছে, মেশিনকে বুঝেছে, নিজেকে নিয়ন্ত্রণ করেছে, আর সময়কে নিজের কাজ করতে দিয়েছে। কিছুদিন পর অর্জুন গ্রামে ফিরল। সেই পুরনো ওয়ার্কশপ, সেই দেওয়াল, সেই সরঞ্জাম। কিন্তু এখন সে আর আগের মতো ছিল না। সে বোর্ডে নতুন কোনো নাম লাগাল না, সে স্রেফ কাজ শুরু করল। মাঝে মাঝে শহর থেকে কল আসত, পরামর্শ চাওয়া হতো, মতামত নেওয়া হতো। সে তখনও বেশি কথা বলতো না। সে শিখে নিয়েছিল যে আসল কাজ আওয়াজ দিয়ে নয়, বরং ধারাবাহিকতা দিয়ে চেনা যায়। কাহিনী এখানেই শেষ হয় না, কিন্তু এখানেই থামা ঠিক, কারণ প্রতিটি কাহিনীর লক্ষ্য এটা হওয়া উচিত নয় যে সে উচ্চতায় পৌঁছাবে। কিছু কাহিনীর লক্ষ্য এটা দেখানো হয় যে সঠিক রাস্তা সেটাই, যা মানুষকে নিজের থেকে দূরে সরিয়ে নিয়ে যায় না। আর হয়তো এটাই সবচেয়ে বড় জয়। যদি এই কাহিনী আপনার মন ছুঁয়ে যায়, তবে নিজের মতামত অবশ্যই শেয়ার করবেন, কারণ প্রতিটি নীরব পরিশ্রম কোনো না কোনো দিন শোনা যায়।